বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সেই ঘরের দরজায়। প্রোগ্রাম শেষ, আমি স্টেজে উঠিনি, তখন বলল যে সব প্রোগ্রামে সবার গান গাইতে হবে, কথা আছে। এই একটা কথা মানে আমাকে খুব হার্ট করছিল। গান অন এয়ারের পর যদি 1 টাকা আসুক বা কোটি টাকা আসুক, এর কোনো অংশ আমি পাবো না, বরং গানের যে মিউজিক ট্র্যাক সেটিও কোম্পানিকে দিয়ে দিতে হবে। নামে সুনামে নামে সুনামে ঐতিহ্যে ভরপুর আমার জেলা পিরোজপুর। ধনী গরিবি সবার শান্তিপুর, সোনার বাংলার সোনার পিরোজপুর। দক্ষিণবঙ্গের ঐতিহ্যে ভরপুর আমার সোনার জেলা পিরোজপুর। বলে সরার কচা নদী আগলে রেখেছে আমার ভূমি, মুক্তি সেনার রক্তে খাঁটি আমার পিরোজপুরের মাটি। আছে খালিদ হাসান মিলুর প্রাণ করা সুর, জন্মভূমি তাহার এই পিরোজপুর। কবি আহসান হাবিব আমার জেলা, পাঠ্য বইয়ে উল্লেখ জানা সবার। জাদু শিল্পী জিয়াইলাসকে চিনে বিশ্ববাসী, পিরোজপুরে জন্ম তার জানে দেশবাসী। আমার জেলায় কোনো নাই ভেদাভেদ, ধনী গরিব আর তাতেও মজুর। নামে সুনামে নামে সুনামে ঐতিহ্যে ভরপুর আমার জেলা পিরোজপুর। বাহ, আমরা আঞ্চলিক একটা গান শুনছিলাম, আমরা সে প্রসঙ্গে আসবো। তার আগে দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাই। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি কালের সুরে কালের কণ্ঠে। আশা করছি ভালো আছেন। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ফিরে এসেছি আবারও আরেকটি পর্বে। আজ আমরা পেয়েছি এমন একজন শিল্পীকে যিনি মাটির গান করেন, মানুষের গান করেন। আমরা শুনছিলাম যে আপনি আমাদেরকে পিরোজপুরের গান শুনিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছেন। আমরা বুঝতে পারলাম যে আপনি পিরোজপুরের। এই যে পিরোজপুর নিয়ে লেখার প্রয়োজনীয়তা ফিল করলেন, অনেক শিল্পী আমরা সেখানকার চিনি, অনেকে কাজ করছেন করেন। আপনার কেন মনে হলো যে পিরোজপুর নিয়ে গান হওয়া উচিত? আমরা যে সেক্টরে থাকি না কেন, যেহেতু আমি একজন আর্টিস্ট, সঙ্গীতে থাকলেও সবার কিন্তু মাতৃভূমির প্রতি একটা আলাদা টান থাকে, শ্রদ্ধাবোধ থাকে। তো ছোটবেলা থেকে আমি আমার জেলাকে, পিরোজপুরকে অনেক বেশি ভালোবাসতাম। ইভেন আমি এখন ঢাকায় চলে আসছি, বা ঢাকায় থেকে কখনো কল্পনাও করিনি পিরোজপুর ছেড়ে আমি যাব। তো এতটাই ভালোবাসতাম পিরোজপুরকে, তো সেই হিসেবে পিরোজপুরকে নিয়ে গানটি করা এই ভালোবাসার ক্ষেত্রে। গানে আমরা শুনলাম খালিদ হাসান মিলুর কথা, তিনিও সেখানকার। আপনার সঙ্গীতে আপনি কতটুকু তার প্রভাব কতটুকু ফিল করেন? অবশ্যই শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু স্যার আমাদের পিরোজপুরের গর্ব, এবং ইন্ডাস্ট্রিতে বর্তমানে যে নাম করা আরো 2 জন শিল্পী, প্রতীক হাসান, প্রীতম হাসান, তাদেরই সন্তান, কিংবদন্তি খালিদ হাসান মিলু। আমি সঙ্গীতে এসেছি 14-15 বছর হবে, যখন আমি অর্থাৎ হাই স্কুলে আসি। তো এখন তখন থেকেই আমি খালিদ হাসান মিলু স্যারের অনেক সাধনার পরে ভুবন মাঝি এ ধরনের গান শুনতাম, ভালো লাগতো আর কি। ওই থেকে একটা ভালো লাগা কাজ করা। আর মূলত আমার গানে তার নামটা নিয়ে আসার অর্থ হলো পিরোজপুরে কোন কোন গুণী মানুষ আছে। আর যেহেতু আমি একজন শিল্পী মনা মানুষ, তো শিল্পী মনা কারা কারা আছে তাদের কথা আমি আমার গানে নিয়ে আসছি। আপনার বেড়ে ওঠা তো পিরোজপুরেই। জি জি। এই রাহাত নামটা কে রাখলো? রাহাত নামটা হচ্ছে আমার মায়ের দেয়া নাম। পুরো নামটা কি তার দেয়া? জি। আচ্ছা, আন্টি আপনার গান কতটুকু পছন্দ করে, বা তিনি কতটুকু শুনতে চান, বা তার প্রিয় গান কোনটি আপনার করা বা আপনার গাওয়া?
ছোটবেলা থেকে আমার মা গান পছন্দ করে, আমার মা এবং বাবা। মা তো পছন্দ করি এবং গানের পিছনে বাবার অনেক সাপোর্ট। যেমন ঢাকা আসছি, এখন একটা চাকরি করছি। একটা কথা সবসময় বলে, তুমি যাই করো গানটা কখনো ছাড়বে না। তো তাদের জন্যই গাওয়া। তো আমার মা হচ্ছে ফোক গান টন পছন্দ করে আমার বাবা। তো তার একটি গান আছে, নীলদরিয়া গানটি। প্লিজ প্লিজ আমরা একবার শুনে আসি না হয়? জি জি। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর পরাইয়া রে, ওরে নীল দরিয়া, ও, ও, একদম মাটির সুরে শুনলাম আমরা। আসলে এই গানগুলো তো আমাদের অতীত, আমাদের নদী, সবকিছুকে স্মরণে নিয়ে আসে আবার আমাদের। আপনার গান শেখাটা কিভাবে শুরু হলো? আমার গান শেখাটা হচ্ছে ছোটবেলা থেকেই গান পছন্দ করতাম। আমাদের তখন তো ক্যাসেটের যুগ, বাসায় ক্যাসেট ছিল। আমার বড় ভাই তখন চট্টগ্রামে চাকরি করতো। তখন মা গান পছন্দ করতো, মার জন্য একটা ক্যাসেট পাঠাইছিল। তো ওই ক্যাসেটে গান শুনতাম, ভালো লাগতো, গানগুলো গাইতাম। কোন পরবর্তীতে শিল্পীদের গান তখন শোনা হতো বেশি? তখন হচ্ছে ওই ক্যাসেটে ছিল হাসান ভাইয়ের গান, জেমস ভাইয়ের গান, এগুলো ছিল। অ্যালবাম ছিল হাসান, হ্যাঁ হ্যাঁ, তখন তো মিক্স অ্যালবাম। ক্যাসেটে হ্যাঁ অ্যালবাম ছিল। আমি আবার কি করতাম, তখন কিন্তু রেকর্ড করা যাইতো ক্যাসেটের ফিতে। আমি গান হ্যাঁ। শুনতাম, আবার নিজে নিজে রেকর্ড করতাম নিজেকে। তখন তো আমি 3-4-এ পড়ি এরকম। পরবর্তীতে প্রাইমারিতে টিচাররা যখন দেখলো যে আমি গান গাই, তখন ক্লাসে বলতো যে এই রাহাত গান গাও। দেখা যায় যে পড়াশোনা, আমি ফার্স্ট বয় ছিলাম, তবুও এই গানের কারণেই অনেক ক্ষেত্রে অনেক ভালোবাসা বেশি পেয়েছি। সুবিধা পাওয়া যেত আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে হাসান ভাইয়ের কথা যেহেতু বললেন, হাসান ভাইয়ের কোন গানটা সবচেয়ে বেশি প্রিয় আপনার? হাসান ভাইয়ের একটা গান আছে, চারিদিকে উৎসব। আমরা কি শুনবো নাকি? গানটা যদি করা থাকে শোনাতে পারেন, হ্যাঁ, কোনো ব্যাপার না। 2 লাইন করতে পারি। প্লিজ প্লিজ। চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলো, আমার পৃথিবী ঘিরে আসছে আধার কালো। সানাইয়ের সুর নিয়ে গেছে দূর, একটু একটু করে তোমায়। আজকে রাতেই তুমি অন্যের হবে, ভাবতেই জলে চোখ ভিজে যায়। আ আ এত কষ্ট কেন ভালোবাসায়, কেন এত কষ্ট কেন ভালোবাসায়। থ্যাংক ইউ। দুর্দান্ত দুর্দান্ত। হ্যাঁ, হাসান ভাইয়ের এই গানগুলো তো আসলে কয়েকটা প্রজন্মের শৈশবের সাথে জড়িত, কৈশোরের সাথে জড়িত ভীষণভাবে। তো এরপর আপনি যখন গানগুলো আমরা বুঝতে পারলাম যে আপনার গান শোনাটা ছিল আপনার প্রথম স্কুলিং, হ্যাঁ হ্যাঁ, বাট তারপর অফিসিয়ালি বা শেখার যে যাত্রা, স্কুলিং আমরা যদি বলি, প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষার দিকটাকে কিভাবে বেছে নিলেন? তখন হচ্ছে একটা এনজিও ছিল, বেসরকারি উন্নয়ন সংস্থা, উদ্দীপন। আচ্ছা। তো ওদের একটা প্রজেক্ট ছিল, একটা ক্লাব ছিল, যে আচ্ছা। উদ্দীপন শিশু যুব ক্লাব। তো শিশুদের এই সাংস্কৃতিক চর্চা ওখানে শেখাইতো। তো আমি যে কোনো কারোর সাথে তখন আমি ক্লাস 4 কিংবা 5-এ পড়ি, ওইখানে গেলাম আমার বাসার পাশে। তখন একজন ম্যাডাম ছিল, ওনার নাম ছিল বিজলি। তো আমি এখনো কৃতজ্ঞ তার কাছে। উনি হচ্ছে আমাকে প্রথম হারমোনিয়ামে হাত রেখে সারেগামা পা ধা নি সা শিখাইছে। ওর পর থেকে ওখানে ওই একে একে ওখান থেকে শুরু। ওদের কিছু প্রোগ্রাম হতো, বিভিন্ন প্রকল্পের প্রোগ্রাম, দেশাত্মবোধক গান, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম। আস্তে আস্তে বৈশাখী মেলা, শিল্পকলার আন্ডারে এই প্রোগ্রামগুলো করলাম। এই হচ্ছে একটা ধাপ। এখান থেকে পরিচয় হলো পিরোজপুর একজন নামকরা সঙ্গীত শিক্ষক আসিফ, আমার যে ওস্তাদ মানে আনুষ্ঠানিক, সঞ্জয় কুমার। তো ওনার হাত ধরে অনেকেই দেখলাম তখন চ্যানেল আই সেরা কণ্ঠ, খুদে গানরা যে আসছে। তখন আমার ইচ্ছে হলো যে আমি যদি একটু তার কাছে শিখতে পারতাম। তো হঠাৎ করে আমার গান শুনে একদিন দূর থেকে আমাকে ডাকছে যে এদিকে আসো।
তখন উনি বললো যে তুমি কি করো? আমি যে স্যার গান করে আপনাকে তো চিনি, শিখতে চাই। বলে আমার কাছে শিখতে হলে গান বাদ দিতে হবে। তা আমি বললাম যে আমি তো গান শিখবো। গান বলে সারগাম শিখতে হবে। অর্থাৎ মানে প্রপার ওয়েতে শিখতে হবে, আগে যেটা ওয়ের বাইরে শেখা হয়েছে সেটা বাদ দিতে হবে। জি জি Right. জি। তখন হচ্ছে আমার একটু মন খারাপ হলো যে তখন আমি স্টেজে গান টান করি। বললো 6 মাস গান গাইতে পারবো না। তখন ভাবি যে 6 মাস কিভাবে থাকবো। পরে সারগাম শুরু করলাম, যে আমি ভাবলাম যে আসলে যেহেতু শিক্ষাগুরু, তার কথা শুনতে হবে। তখন আমি সারগাম করা শুরু করলাম। কিন্তু না, স্যার 1.5 মাস পরে বলল চলো প্রোগ্রাম আছে বরগুনাতে। আমি বললাম স্যার আমি তো গান গাইতে পারবো না। বলে না, আমি বলছি এখন গাইতে পারবো। এই থেকে আনুষ্ঠানিক উনি হচ্ছে জেলা শিল্পকলার টিচার। তো শিল্পকলা শিখতাম। ওনার আবার একটা একাডেমি ছিল ওনার বাবার নামে, মাস্টার অজিত একাডেমি। ওই একাডেমির শিল্পী হিসেবে আমি নথিভুক্ত হয়ে পিরিজপুরে এখন কম বেশি দেখা যায় তৎকালীন সময়ে যত কনসার্ট টনসার্ট হতো আমাকে তখন ডাকতো। এই শুরু হয়ে গেল আর কি 2012 থেকে এই যাত্রা টিল নাও। হ্যাঁ, এই পর্যায়ে এসে আমরা যদি বলি কোন গানগুলো প্রথম দিকে লাইভে করা হতো আপনার? হ্যাঁ, আমি যেহেতু ফোক গান পছন্দ করতাম, সেখান থেকে একটা গান আর কি শুনতে চাইবো, ওই জন্য জিজ্ঞেস করলাম। ওকে ওকে ঠিক আছে। এখন এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে গানটি করছি এটা একটি লালন গীতি গান। তারে ধরতে পারলে মনো ভেরি আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো ভেরি ধরতে পারলে মনো ভেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায় আট কুঠরি নয় দরজায় আটা মধ্যে মধ্যে ঝরকা কাটায় আট কুঠরি নয় দরজায় আটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তারু পরে সদর কোটা তারু পরে সদর কোটায় না মহল তার কেমনে আসে যায় খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায় মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন ভেবে কয় কেমনে
যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। দুর্দান্ত। এই যে আমরা শুনছিলাম আপনার কাছে কিছুক্ষণ আগেই আপনি পিরোজপুরের সঙ্গীতের যে আপনার যাত্রা সেটা বলছিলেন। এখন দীর্ঘদিন ধরে আপনি ঢাকায় আছেন এবং ঢাকায় আপনি আপনার মিউজিক লাইফ লিড করছেন। সেক্ষেত্রে যদি প্রশ্ন করি বা জানতে চাই যে ঢাকায় আসার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল এবং কি মনে হয় যে আসলে অনেক মানুষের চেনা প্রয়োজন, নাকি শুধু নিজের জন্যই গান করে যাওয়াটাকে বেশি প্রেফার করেন? ঢাকা আগেই বলেছি আমি, ঢাকায় আসা আমার কোনো প্ল্যান ছিল না, পরিকল্পনা ছিল না। তবে যেহেতু আমি একজন ক্ষুদ্র কণ্ঠশিল্পী, স্বপ্ন ছিল যে শিল্পী হব, তো পিরোজপুরে মোটামুটি ভালো পরিচিতি ছিল। যে কোনো কারণে একটা মনোদুঃখ মনোকষ্ট পেয়ে ঢাকায় আসা। তবে এখন মনে করছি যে ভাবছি যে ঢাকা কেন আগে আসলাম না। তো চ্যালেঞ্জ ছিল হচ্ছে ঢাকায় হচ্ছে এত এত কঠিন জায়গা, এত মিউজিশিয়ান, এত শিল্পী, এর ভেতর থেকে নিজেকে পরিচিত করা অনেক কঠিন। তো সেক্ষেত্রে আমি মনে করছি যে ভালো পারফরমেন্স, মানে বাস্তবতা যেটা শুনতে একটু তেতো লাগলেও, যে দুনিয়ায় বর্তমানে ভালো পারফরমেন্স থাকলেই চলবে না। ভালো পারফরমেন্স অবশ্যই দরকার, তবে এর পাশাপাশি লবিং, ভালো কমিউনিকেশন, কমিউনিকেশনটা প্রয়োজন। তবে এটা ঠিক যে ঢাকা এসে মানুষকে যে কষ্ট, যে যার ভিতর থেকে যেতে হয়, আমার যাইতে হয়নি। কারণ আমার যে ব্যান্ড মেম্বার্স যারা ছিল পিরোজপুরে, যাদের হাত ধরে আমার পথ চলা, তারা কিন্তু আমার আগে ঢাকায় আসছে। আমার যে কিবোর্ডিস্ট সাদি মোহাম্মদ, ড্রামার মাহিমুল হাসান মাহিম, ওরাই আমাকে বললো যে আরও অনেকবার বলছে যে তুমি কেন পিরোজপুরে বসে আছো, ঢাকায় আসো। তো ওদের আমন্ত্রণে ঢাকায় আসা, এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এবং আমরা সেই প্রথম যে ব্যান্ডের যে মেম্বার্স, তারাই আবার নতুন করে আমরা আবার মিউজিক শুরু করেছি, ভালো আছি। ব্যান্ডের কথা যেহেতু বলছিলেন, ব্যান্ডের গল্পে একটু আসি। পিরোজপুর তো আর ঢাকা না, মানে স্বাভাবিকভাবেই রাজধানী একটু এগিয়ে থাকে সবকিছু। জি জি, অফকোর্স। তো তখন পিরোজপুরে ব্যান্ড করতে গিয়ে কি কোনো ধরনের সাফার করতে হয়েছে, বা পিরোজপুরে ব্যান্ড শুরু করার গল্পটা একটু শুনি। পিরোজপুরে সাফার একটু আছে। আমি আমার জেলাকে ভালোবাসি, কোনো নেগেটিভ বিষয় আমি না, না, জেলা না। সম্পর্কে বলতে চাই না। তবে যেহেতু এখানে আপনাকে একটু সহজ করি বিষয়টা। আমি প্রথমেই বলেছি যে ঢাকা যেহেতু ক্যাপিটাল, রাজধানী, জি জি, ঢাকা অনেক কিছুতেই এগিয়ে। ঢাকার বাইরের অঞ্চলগুলো নানা কারণে কিঞ্চিত পিছিয়ে থাকবে, এটা কিন্তু স্বাভাবিকতা, এটা অস্বাভাবিক কিছু না। সো সেই জায়গা থেকে জানতে চাওয়া আমার। বিষয় হচ্ছে পিরোজপুরে কিছু সীমাবদ্ধতা ছিল। আপনার একজন শিল্পীর থেকে একজন মিউজিশিয়ানের অনেক ভালো হতে হয়, পরিপক্ক হতে হয়। আর আপনি জানেন যে সব জায়গায় একটা না একটা কোরাম থাকে, মিউজিক বলেন, যে কোনো ধরনের পেশায় ওখানে একটা কোরাম ছিল, একটা টিম ছিল যারা নিয়মিত শো করতো। আর আমি যেহেতু ছোট, বা এখন হচ্ছে আজ থেকে 10 বছর আগে আমরা ওদের নিয়ে শুরু করতাম, তখন তো আরও ছোট, স্বাভাবিকভাবেই প্ল্যাটফর্ম পাইনি। এমনও জায়গা ছিল যে এখন তো টাকার বিনিময়ে গান করি, মানে পেশা হয়ে গেছে। তখন দেখা যায় টাকা খরচ করতাম যে ভাইয়া গান করার জন্য পারফর্ম করতে চাই, কিবোর্ডিস্ট বলতে হ্যাঁ ঠিক আছে তোমাকে এরপরে দেবো। এরপর দেখা যায় স্টেজে আর উঠতে পারতাম না। এমনও প্রোগ্রাম গেছে যে একই সাথে গান করতে গেছি, বড় ভাইরে ছিল, তারা তখন প্রথম লিডে ছিল। প্রোগ্রাম শেষ, আমি স্টেজে উঠিনি, তখন বলল যে সব প্রোগ্রামে সবার গান গাইতে হবে, কথা আছে। এই একটা কথা মানে আমাকে খুব হার্ট করছিল যে না, আমার এই লাইনটা থাকতে হবে, এর শেষ কোথায় দেখতে হবে। তো এখনো আমি অনেক বড় কিছু হইনি, কিন্তু তাই জেদ করে এখনো এই লাইনে আছি যে গানটাকে ভালোবেসে যতদূর যেতে পারি, এই আর কি। একটু মৌলিক গানের গল্পে আসবো, যেহেতু আপনার গল্প শুনছিলাম। গান তো লেখাও হয়, গান করাও হচ্ছে জি আপনার। জি, নিজের কম্পোজিশন, নিজের সুর বা নিজের কথায় কতগুলো গান আছে? আমার 14-15টা গান হচ্ছে বেসিক, বিভিন্ন কোম্পানির সাথে আমার ডিল হয়েছে, আছে। এছাড়া আনরিলিজ সহ মোট 15-20টা, মানে 20টার মতো হবে আর কি। এখনো কিছু কাজ চলছে। প্রথমে আমরা রিলিজ একটা শুনবো, যেটা আপনার মৌলিক গান। আপনার একটু রিলিজড গান শুনি একটা, যেটা অলরেডি পাবলিশড। জি জি, এটা হচ্ছে রিলিজ বলতে আমি 2020 সালে করোনাকালীন সময় এই গানটি আমি লিখেই শুরু করি। গানটির
শিরোনাম হচ্ছে পাখি। ঈগল মিউজিক থেকে গানটি Okay. রিলিজ হয়েছিল। ও পাখি রে কেন রে তুই কান্দাইলি আমার, খাঁচা ভেঙে মন পাখিটা হারাইলো কোথায়, আমার পাখি ছাড়া বাঁচা বড় দায়। পাখি রে কেন রে তুই কান্দাইলি আমায়। এই গানটা থেকে আমার শুরু ছিল আর কি। আচ্ছা, এই গানটা শুনছিলাম, দেখছিলাম অনেক অনুভূতি আপনার এই গানের সাথে জড়িত। গানটা কেন লেখা যদি একটু আমরা শুনতে পারি আর কি। গানটা হচ্ছে, যারা গীতিকার সুরকার শিল্পী আমরা তো জীবন থেকেই সবকিছু নেই। এই গানটা হচ্ছে থাকে না, এক একটা মানুষের লাইফ 3টা ভাগে বিভক্ত। শিল্পীদেরও তো দুঃখ কষ্ট আছে, তখন ওই সময়টা হচ্ছে আমি একটু সারভাইভ করতেছিলাম, মানে অনেক কষ্টের ভিতরে ছিলাম। তো দুঃখ কষ্ট থেকেই গান লেখা মনে হলো যে একটা করি আর কি, স্যাড প্যাটার্নের গানে কষ্ট থেকেই নেয়া। আচ্ছা, এটা তো একটা রিলিজ শুনলাম, জি। আনরিলিজড কি শোনাবেন, যেটা এখনো রিলিজড হয়নি বাট হবে দ্রুত? হ্যাঁ, আনরিলিজড একটা আছে। গানটার হচ্ছে ভেবো না ভুলে গেছি। এই গানটা হচ্ছে আমরা একটু স্যাড বাট একটু ফাং ফোক কোয়ালিটি। হ্যাঁ, একটু শুনি আমরা। ফান ফোক ইজ নাইস জনরা। ভেবো না ভুলে গেছি, মনে পড়ে না যে ব্যথা দিয়েছো, ভোলা যায় না। ভেবো না ভুলে গেছি, মনে পড়ে না। এর থেকে বেশি শোনানো যাবে না যেহেতু না, ঠিক আসছে আছে, ঠিক আছে। গানটি। এই গান কেন লিখলেন? এই গানটি হচ্ছে লিখেছি ভেবো না ভুলে গেছি, মনে পড়ে না। এটা হচ্ছে মানুষের সাথে অনেক ধরনের ঘটনার সম্মুখীন হয় মানুষ, কিন্তু চাইলেও কিন্তু মানুষ হয়তো বা ওখান থেকে সরে আসে, কিন্তু চাইলে অনেক কিছু ভোলা যায় না। Okay. তো লাইফে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো চাইলে ভোলা যাবে না, ওই কথাটা গানে নিয়ে আসলাম আর কি। আর শিল্পী তো গানের, অনেকে বলে না যে দুঃখ বেঁচে খায়, তো আমরা আমাদের একমাত্র পুঁজি হচ্ছে দুঃখ কষ্ট, সেটা থেকে আমরা গান লেখি, সুর করি, গাই, এই আর কি। একটু আসি, আপনি বলছিলেন যে বেশ কয়েকটা গানের চুক্তি আপনার প্রযোজনা কোম্পানির সঙ্গে হয়েছে। আমরা আসলে বর্তমান সময়ে প্রযোজনা কোম্পানি সম্পর্কে আসলে অনেক ধরনের অভিযোগ শুনি। শিল্পীরা যে অভিযোগটা করেন, যে ম্যাক্সিমাম ঢাকা শহরের ম্যাক্সিমাম শিল্পীর যে অভিযোগ, সেটা হচ্ছে প্রযোজনা কোম্পানিগুলো একটা আর্থিকভাবে শিল্পীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে। যেই চুক্তি থাকে সেই পরিমাণ অর্থ শিল্পীরা আসলে পান না সেখান থেকে। সো আপনি প্রায় অনেকগুলো প্রযোজনা কোম্পানির সঙ্গে কাজ করেছেন বা চুক্তিবদ্ধ হয়েছেন, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি? থ্যাংক ইউ। আসলে এটা বর্তমান সময়ে শিল্পীদের জন্য, সংস্কৃতি মনা মানুষদের জন্য একটা দুঃসময় বলা চলে। কারণ হচ্ছে একটা শিল্পী যখন দেখবেন বিগিনার হয়, সে কিন্তু জানে না তার কোন গানটা হিট হবে। পরবর্তীতে দেখা যায় সবারই স্বপ্ন থাকে গান রিলিজ দেওয়া, নিজের গান। এই ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি শিল্পীদের সাথে এক কথা বলা চলে যে এমনভাবে ডিড বা চুক্তি করে, লেখাই থাকে যে এই গান যদি কখনো হিট হয় বা এ থেকে কোটি টাকা আয় হইলেও তুমি এটা পাবা না। কিন্তু শিল্পী কিন্তু তখন মন খারাপ করে যে আমি কিছুই পাবো না, ঠিক আছে, তাও কিন্তু ওই ডিডে সে সাইন করে। কারণ একটাই, যে সে চায় শিল্পী হতে, তার গানটা হিট হোক। যেমন আমি সৃষ্টি বেঁচে থাকুক। হ্যাঁ, সৃষ্টি বেঁচে থাকুক। আমি বেশ কিছু কোম্পানিতে আমার মৌলিক গান রয়েছে। প্রথম যে কোম্পানিতে আমি আমার গানটি দিলাম, গানটি করে নিলাম, হ্যাঁ ঠিক আছে, অনেক বড় কোম্পানি, গানটি নিব, আমি তো খুব খুশি। হঠাৎ করে তার একটা ডিড নিয়ে আসলো যে আমরা আমাদের এই কোম্পানি থেকে আপনার গান রিলিজ দিব, কিন্তু এখানে কি লেখা আছে দেখেন। তো আমি দেখলাম যে আমার গান আমার খরচে, আমার টাকায় আমি করেছি, মিউজিক ভিডিও আমার টাকায় করেছি, কিন্তু ওখানে লেখা রয়েছে যে এই গান অন এয়ারের পর যদি 1 টাকা আসুক বা কোটি টাকা আসুক, এর কোনো অংশ আমি পাবো না, বরং গানের যে মিউজিক ট্র্যাক সেটিও কোম্পানিকে দিয়ে দিতে হবে।
মানে সেটা তারা কিনে নিচ্ছে হ্যাঁ আপনার কিনে থেকে। নিচ্ছে, কিন্তু এখান থেকে যে শিল্পীরা আমার মতো যারা ছিল তখন বা এখন যারা বিগিনার আছে তারা কিন্তু এই চুক্তির বাইরে যেতে পারে না, কারণ তাদের একটা সীমাবদ্ধতা আছে যে তাদের তো গানটা রিলিজ দিতে হবে। কিন্তু এই পরিবেশ আসলে সুন্দর করা উচিত, কারণ একজন শিল্পী একটা গানকে সে লিখে সুর করে গায়, একটা সন্তানের মতো লালন পালন করে। সেক্ষেত্রে দেখা যায় যে শেষ সময় যে কোম্পানিগুলো বড় বড় আর্নিং করছে, কিন্তু শিল্পীদের সেই দুস্থ শিল্পীর নাম রয়ে যায়। এখানে প্রশ্ন আসে যে তাহলে এইভাবে তো আগানোরটা আসলে শিল্পীদের জন্য নিরাপদ না। সেক্ষেত্রে অ্যাজ এ নিউ কামার বা আপনি যেহেতু ভবিষ্যতে অনেকগুলো কাজের সম্ভাবনার কথা আমাদের সাথে শেয়ার করলেন, আপনি ঠিক কোন পথটা বেছে নেবেন আপনার অনাগত ভবিষ্যতের জন্য? থ্যাংক ইউ। আমি অলরেডি বেছে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের প্রতিটি শিল্পী যারা আছে, বিগিনার হোক বা নিজস্ব প্ল্যাটফর্ম থাকা দরকার। আপনারা জানেন এখন ডিজিটাল মাধ্যমে গানগুলো অন ইয়ার হয়। যে গান করে সে যদি তার নিজস্ব প্ল্যাটফর্ম ইউটিউবে গানগুলো রিলিজ করে, হয়তোবা অনেক বড় কোম্পানি অনুযায়ী গানগুলো হিট করবে না, কিন্তু এমনও শিল্পীর গান রয়েছে যে উইথিন শর্ট মোমেন্টস কিন্তু তাদের গানগুলো হিট হয়েছে। তো দেখা যায় এক্ষেত্রে তার ওখান থেকে যে আর্নিংটা শিল্পী নিজে পাচ্ছে। আপনি কিছুক্ষণ আগেই আপনি ব্যাকস্টেজে শহরতলির কথা বলছিলেন। জি। আমরা শহরতলির অনেক গান দেখেছি যে প্রথম ৫-১০ বছর কেউ শোনেনি, বাট আফটার 10 ইয়ার্স ওই গানটা পাবলিশ হওয়ার আফটার 10 ইয়ার্স দেশের একটা বড় অডিয়েন্স কিন্তু গানটা শুনতে শুরু করেছে। কিন্তু এই 10টা বছর সময় কিন্তু লেগেছে। জি জি, তাও যে ভালো তারা নিজেদের প্রোডাকশন নিজেরা রেখেছে, এটা একটা ভালো ওয়ে হতে পারে শিল্পীর নিজের কাছেই জি, নিজের জি, জি। প্রোডাকশনটা জমা রাখা। এটা উচিত। সেটা আপনি প্রেফার করছেন জি, একজন আর্টিস্ট অবশ্যই। হিসেবে। এই মুহূর্তে আরেকটু গান শুনতে চাই গল্পের ফাঁকে। লালন গীতি শোনাবেন? যেহেতু আপনার ফোকের প্রতি দুর্বলতা অনেক আছে, আমরা কি আরো একটি লালন গীতি শুনবো কিনা, বা অন্য কিছু শোনাবেন কিনা? আচ্ছা, লালন গীতি তো একটা শুনলাম খাঁচার ভেতরে, আচ্ছা। এখন একটা এটা ফোক। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সেই ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, পারে না ঠিকানা, আমি হলাম পথের পথিক, পথেই ঠিকানা। সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা, চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সেই ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, পারে না ঠিকানা, আমি হলাম পথের পথিক, পথেই ঠিকানা। সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। থ্যাংক ইউ। দুর্দান্ত, দুর্দান্ত। এই গান কার? এই গানটি হচ্ছে কণ্ঠশিল্পী সুকুমার বাউলের। আচ্ছা আচ্ছা। এই গানটি তো আমরা এই গানটি একটু অন্য প্যাটার্নের গান, এটা আমরা একটু
ফিউশন করে গান। হ্যাঁ, সেটা আমি দেখতে পাচ্ছিলাম হ্যাঁ, যে অ্যাজ ইউজুয়ালি একটু আমাদের ফোকের কর্ড প্রোগ্রেশন থেকে বের হয়ে আসছেন। ওই আমি ফোক গান করি, কিন্তু আমাদের যে একটা ঘরানা সেটা হচ্ছে, আগেই বলছি যে আমরা ফোক গুলো একটু ফাঙ্ক কোয়ালিটি বা রাইট। রক এভাবে করি, কারণ জেনারেশন কিন্তু চেঞ্জ হয়েছে, তারা কিন্তু ফোক গান পছন্দ করছে। আপনি দেখবেন কোক স্টুডিও ফোক গান করছে, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে। ইয়াং জেনারেশন এটাকে ক্যাচ একটু করে ব্লুজ, নিয়েছে। একটু ফানকি। বাংলার কিন্তু আমাদের গর্ব ফোক গান, দেশের বাইরে ছাড়াও ইন্টারন্যাশনাল ভাবে, এমনকি ইন্ডিয়াতেও আমাদের ফোক গানগুলো যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। এখন এটাকে ধরে রাখতে হলে আমাদের কম্পোজিশনে একটু ভিন্নতা প্রয়োজন। এর অবশ্যই। জন্য আমরা এখন আমাদের গানগুলো, ফোক গানগুলো একটু মানে যুগোপযোগী যুগোপযোগী কম্পোজিশনে করার চেষ্টা করছি। ফোকের প্রতি আপনার যে অনুরাগ, সেটা কিভাবে আসলো? প্রথম কাকে দেখে মনে হলো যে ফোক করা দরকার বা ফোক মিউজিকটাকে প্রায়োরিটি দেওয়া উচিত? কাকে দেখে মনে হলো? ফোকের প্রতি আমি বারি সিদ্দিকী স্যারকে খুব পছন্দ করতাম, তো ওনার গান শুনেই ফোকের প্রতি ভালোবাসা। ওনার একটা গান শুনি আমরা। আহ, জীবনের ওই পারে যদি অন্য জীবন থাকে, সাধের জীবন বন্ধক দিয়া পাই জানো তোমারে, জনম জনম আমার সুরে তোমারই গান গাই তাই, জনম জনম আমার সুরে তোমারই গান গাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই, তোমারে পাইলাম না আমি, তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরল না আর শোকে, ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরল না আর শোকে, আমি তবে কি পাইলাম হিসেব রাখতে চাই তাই, আমি তবে কি পাইলাম হিসেব রাখতে চাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। দুর্দান্ত, দুর্দান্ত সব গান আমরা শুনছি আজকে আপনার থেকে। এই যে গানগুলো করেন, এই গানগুলোর প্রতি নিজের জীবনের অনুরাগ কতটুকু মিল পান আসলে? এই গানগুলোর সাথে নিজের জীবনের অনুভূতির কতটুকু সামঞ্জস্য আছে? হ্যাঁ, অবশ্যই। আগেই বলেছি যে শিল্পী ওই গানগুলোই পছন্দ করে যে গান রাতের বেলা সে শুয়ে যে গানের কথাগুলো শুনে সে তার জীবনকে কল্পনা করে। আর ফোক গান কষ্ট, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কষ্ট পায়নি। এর জন্য কিন্তু প্রতিটি গানের মধ্যে দেখবেন, যারা সিনেমা দেখে, একটা বাচ্চা যখন সিনেমা দেখে তখন সে সিনেমার ভিতরে নায়কের জায়গায় তাকে কল্পনা করে। সেটাই। আর যারা শ্রোতা ওরাও কিন্তু এক ধরনের শিল্পী, কারণ হচ্ছে সে যখন একটা বারি সিদ্দিকীর গান বা একটা কিংবদন্তির গান শুনে, সে কিন্তু ওই গানের কথায় তার নিজেকে খুঁজে, তার নিজের কষ্ট খুঁজে, সে রিলেট করতে পারে, রিলেট করতে পারে যে এটা আমি, এটা আমার কথা, আমার কষ্টের কথা।
মানে আমার কথা যে শিল্পী বলেন তিনি আমার শিল্পী, জি জি জি। ব্যাপারটা অনেকটা এরকম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, মানে একদমই আমরা শেষ দিকে চলে এসেছি। শেষ পর্বে আমরা গান শুনতে শুনতেই বিদায় নেব, ঠিক যেভাবে আমরা শুরু করেছিলাম। শেষ পর্যায়ে কোন গানটি আপনি আমাদের শোনাবেন, সেটা শুনতে শুনতেই আমরা বিদায় নিতে চাই। দর্শকের উদ্দেশ্যে একটু বলে নেই, প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আজকের পর্ব থেকে আমাদের সঙ্গে ছিলেন রাহাত, তার সাথে ছিল দুর্দান্ত কিছু গান। আমরা শেষ গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। মাকে সবার ভালোবাসা উচিত, তো এই গানটি মাকে ডেডিকেট করছি। একটি মায়ের গান থেকে শেষ করছি। ওরে জুতার কারিগর, জুতা বানাইলি জীবন ভর, আমার চামড়া দিয়ার দুইটা জুতা বানাই দে রে, জুতা জোড়া দেব আমার মায়ের চরণ তলে, মায়ের চরণ তলে বেহেশত আল্লাহ রাসূল বলে, পিঠের চামড়া নিস্না রে আমার, বুকের চামড়া নে, আমার শিরার রক কাটিয়া বানাইবি তুই সুতা, শক্ত কইরা সেলাই দিবি মা জননীর জুতা, আমার শিরার রক কাটিয়া বানাইবি তুই সুতা, শক্ত কইরা সেলাই দিবি মা জননীর জুতা, জুতা পায়ে চলতে আরাম পায় গো যেন সে, পায় গো যেন সে, পিঠের চামড়া নিস্না রে আমার, বুকের চামড়া নে তোরা, পিঠের চামড়া নিস্না রে আমার, বুকের চামড়া নে।